নমস্কার, এএনএম নিউজে আপনাদের স্বাগত। সম্প্রতি ভারত সেবাশ্রম সংঘ এবং রামকৃষ্ণ মিশন নিয়ে অনেক বিতর্ক উঠেছে, বিতর্কের ঝড় উঠেছে। সেই বিষয়ে কথা বলবো ভারত সেবাশ্রম সংঘের গভর্নিং বডি মেম্বার তথা অন্তর্রাষ্ট্রীয় বিষয়ে তিনি দেখভাল করেন স্বামী দিব্যানন্দজি মহারাজের সাথে। নমস্কার। নমস্কার। সবচেয়ে প্রথমে যে প্রশ্নটি করতে চাই, যে বিষয়ে একটু ক্ল্যারিটি ব্যাপারে একটু করতে চাই, সেটা হচ্ছে যে ভারত সেবাশ্রম সংঘ এবং রাজনীতি, এই নিয়ে অনেক কথা উঠছে, অনেক মহলে অনেক নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই অনেকভাবে প্রশ্ন উঠছে। তো এইটা নিয়ে যদি আপনি একটু বিস্তারিতভাবে বলেন যে রাজনীতির সাথে ভারত সেবাশ্রম সংঘ কি ওতপ্রোতভাবে যুক্ত, বা এইভাবে এইটা যদি বিশদে একটু। সর্বপ্রথম জানতে হবে ভারত সেবাশ্রম সংঘ কী, এবং ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যোগর্ষি প্রণবানন্দজি মহারাজ। তিনি বস্তুত পূর্ববঙ্গ থেকে, অবিভক্ত ভারতবর্ষ তখন, তিনি সিদ্ধি লাভ করেছিলেন বাজিতপুরের মহাশ্মশানের বুকে, ফরিদপুর জেলাতে বাজিতপুরে, এবং তখন তার বয়স 20 বছর। 1916 খ্রিস্টাব্দে সিদ্ধি লাভ করেছিলেন। ওনার জন্ম 1896 খ্রিস্টাব্দে 29শে জানুয়ারি। 20 বছর বয়সে সিদ্ধি লাভ করেছিলেন। সিদ্ধি লাভের প্রাং মুহূর্তে তারই কণ্ঠদেশ থেকে সর্বপ্রথম প্রতিধ্বনিত হয়েছিল, এ যুগ মহাজাগরণের যুগ, এ যুগ মহামিলনের যুগ, এ যুগ মহাসমন্বয় মহামুক্তির যুগ। ভারত আবার জাগবে, ভারত আবার উঠবে, ভারত আবার জগৎগুরুর বরেণ্য আসন উপবেশন করবে। এই সিদ্ধবাণী, এই দৈবী বাণীকে কার্যকর রূপ দেওয়ার জন্য তিনি সেদিন প্রতিষ্ঠা করেছিলেন ভারত সেবাশ্রম সংঘ। আপনারা জানেন, যেখানে বন্যা, যেখানে মহাপ্লাবন, যেখানে ওই তাণ্ডবন্মত্ত বন্যার প্রচণ্ড লীলা ধ্বংসাবশেষ রেখে যায় ভারতবর্ষের দিকে দিকে, প্রান্তে প্রান্তে, প্রদেশে প্রদেশে, সেখানে ভারত সেবাশ্রম সংঘের সর্বত্যাগী সন্ন্যাসীবৃন্দ সেবার অর্ঘ্য নিয়ে সর্বপ্রথম পৌঁছে যান। সেখানে গভর্নমেন্টের পক্ষে সম্ভব নয়, সেখানে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীবৃন্দ পৌঁছে যান। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ, ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা, তিনি শিবরূপে পূজিত। তিনি, তাকে শিবের অবতার রূপে পূজা করা হয় সমগ্র পৃথিবীর বুকে। এবং তিনি যখন দীক্ষা প্রদান করতেন, দীক্ষা দিয়েই তার শিষ্যকে বা সন্তানকে বলতেন যে আজ থেকে তুই নিষ্পাপ, তোর জন্ম জন্মান্তরের পাপ রাশি আমি নিলাম। মানে কত বড়, মানে আধ্যাত্মিক শক্তি সম্পন্ন, তোর জন্ম জন্মান্তরের পাপ রাশি আমি নিলাম। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে বিরাট সম্মেলন ডেকেছেন, এই আয়োজন করেছেন এই কলকাতায় বালিগঞ্জে একডালিয়া পার্কে, বিশাল বিশাল সম্মেলন। এবং তিনি ঘোষণা করেছিলেন, আমি 5 লক্ষ যুবক চাই। সেই সম্মেলনে কলকাতা উচ্চ ন্যায়ালয়ের প্রথম প্রধান বিচারপতি স্যার মন্মথনাথ মুখোপাধ্যায়কে তিনি নিয়োজিত করলেন ওই সম্মেলনের মুখ্য অতিথি রূপে, এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সুযোগ্য পুত্র, তাকে নিয়োজিত করলেন সম্মেলনের সভাপতি রূপে। গুরু মহারাজ ডক্টর শ্যামাও তাকেই চুজ করেছিলেন। শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে পাঠালো, স্বামীজি যাও, শ্যামাপ্রসাদকে আমার কাছে ডেকে নিয়ে এসো। স্বামীজিরা গেলেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বললেন যে আগামীকাল, আজকে নয় আগামীকাল আমি যাব বিকেলবেলাতে। স্বামীজিরা গেছেন। গুরু মহারাজ তৈরি হয়ে বসে আছেন, শ্যামাপ্রসাদ মুখার্জি আসবেন, তার কক্ষে বিশ্রাম মন্দিরে সব বসার ব্যবস্থা। সন্ধ্যাবেলায় সময় করতে পারেন, হাত জোর করে বলছে আগামী নয় মহারাজ, কালকে যাব। দ্বিতীয় দিন স্বামীজিরা গেলেন, দ্বিতীয় দিনও সময় করতে পারেননি। তৃতীয় দিন গেছেন, তৃতীয় দিনও সময় করতে পারেননি। চতুর্থ দিন এমনিতর হাত জোর করে বলছেন, গুরু মহারাজকে আমার প্রণাম জানাবেন, আর জন্মাষ্টমীর দিনের সম্মেলনে আমি তো সভাপতিত্ব করব, আমি অবশ্যই যাব, গুরু মহারাজের আশীর্বাদ দেব। জন্মাষ্টমীর দিন প্যান্ডেলের পাশে গাড়িতে বসে রয়েছেন গুরু মহারাজ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এসে গেছেন, ওনার গাড়ি থেকে নেমেছেন। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে গুরু মহারাজও বেরিয়ে তাকে নিয়ে, ডক্টর মুখার্জিকে নিয়ে মঞ্চে উঠেছেন। এই সর্বপ্রথম কোনো বক্তৃতার মঞ্চে আচার্য প্রণবানন্দজি মহারাজ তিনি মঞ্চে উঠলেন। মঞ্চে উঠেই দাঁড়িয়েছেন, জনগণের উদ্দেশ্যে প্রথম দাঁড়িয়েছেন। বিরাট শরীর, অপূর্ব দেখতে, শিবের মতো চেহারা। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তার পায়ে লুটিয়ে পড়েছে, ষষ্ঠাঙ্গে প্রণিপাত করে তিনি নিজের গলার মালা খুলে ডক্টর মুখার্জির গলাতে পরিয়ে দিয়েছে।
সবাই দেখে হতচকিত, কী ব্যাপার, কত মালা রয়েছে। তিনি নিজের গলার মালা পরিয়ে দিলেন, পাশাপাশি বসলেন, সম্মেলন চলছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কথা দিলেন, সম্মেলন শেষ হয়ে গেল, তিনি আমার প্রণাম করে লুটিয়ে দিলেন, গুরু মহারাজ তাকে আশীর্বাদ করে মাথা একবার দু হাত দিয়ে চেপে দিলেন, বলতে বাবাকে তোমাকে আমি আশীর্বাদে ভরিয়ে দিলাম। সম্মেলন শেষে গুরু মহারাজকে নিয়ে আসা হয়েছে আশ্রমে বিশ্রাম মন্দিরে। তার জামা খুলে দেওয়া হচ্ছে, গেঞ্জি খুলে দেওয়া হচ্ছে, ঘামে দর করছে। গুরু মহারাজ কাঁপছেন আর স্বাগতোক্তি করছেন, আজ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে আমি শক্তি সঞ্চার করেছি, তাকে আমি বাংলা তথা ভারতের নেতারূপে প্রতিনিধি তাকে আমি নিয়োজিত করেছি। আগামী দিনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারত শাসন করবে। তিনি বলতেন যে লোকে জপ করে কাঠের মালায়, তুলসীর মালায়, আমি আজীবন জপ করেছি জাতি গঠনের মালায়, জাতি গঠন, এইটাই আমার মূল। তো আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ সেই হিন্দুত্বের বীজ, হিন্দুত্বের মন্ত্র ভারত সেবাশ্রম সঙ্গে সাধুদের দিয়ে গেছেন। আমরা প্রতিটা সাধু আমাদের ভেতর রয়েছে সেই হিন্দুত্বের মন্ত্রে আমরা উদ্বুদ্ধ। আমরা যেখানে বক্তব্য রাখি আধ্যাত্মিক বক্তব্য করি, কিন্তু শেষের দিকে আমরা জাতিকে, হিন্দু জাতিকে সংগঠিত সংঘবদ্ধ করার আমরা প্রয়াস করি। কিন্তু আমরা অন্য সম্প্রদায়কে আমরা আঘাত আনি না, কখনো আঘাত আনি না, কিন্তু আমরা হিন্দুদের ভিতরে একটা চেতনা সঞ্চার করে দিই, হিন্দুত্ব বোধ জাগিয়ে দিই। কিন্তু সরাসরি রাজনীতিতে কি আসার না, না, একদম না। আমরা কখনো সরাসরি রাজনীতিতে যাই না, রাজনীতির মঞ্চে আমরা ঢুকি না, প্রবেশ করি। কখনো আমরা বলি না যে অমুক পার্টিকে ভোট দেবে, তমুক পার্টি, কখনো নয়। আমরা শুধু বক্তৃতার মঞ্চে আমরা এইটুকুই বলি যে আপনারা হিন্দুত্ববোধ জাগান। আর আমরা যখন এই হিন্দুত্বের জয়গান গাই, হিন্দু সংগঠন করি, আমরা কারু দিকে অঙ্গুলি সংকেত করি না। আমরা শুধু হিন্দু জাতিকে বলি আপনারা সংগঠিত হন, সংঘবদ্ধ হন, তাহলে বাঁচা যাবে না। কিন্তু একদল লোক তারা অঙ্গুলি সংকেত করে বলে এরা সাম্প্রদায়িক না। তা আপনি বলছেন সাম্প্রদায়িক কোনো কথাবার্তা বা সাম্প্রদায়িক কোনো বার্তা আপনাদের তরফ থেকে কোনো সময়ই যায় না? না, কখনো না। আমাদের কার্তিক মহারাজ, স্বামী প্রদীপ্তানন্দ, আমরা একই গ্রুপে, আমার সতীর্থ একই গ্রুপে, একসঙ্গে সন্ন্যাস। তো ও জাতীয়তাবাদী বক্তৃতা করে, সাংগঠনিক বক্তৃতা করে, হিন্দু জাতিকে সংগঠন, কিন্তু কখনো মুসলমান সমাজের উপর আঘাত করে না। যেমন আমাদের কার্তিক মহারাজ আমাদের বেলডাঙ্গা তথা মুর্শিদাবাদে 20টা স্কুল চালান, 12টা প্রাইমারি স্কুল এবং 8টা হাই স্কুল, একটা হসপিটাল নিজেই তৈরি করেছেন, প্রাইভেট হসপিটাল। এবং ওনার স্কুলে মানে মুসলমানের সংখ্যাই তো বেশি। কয়টা হিন্দু, মুসলমানের মুর্শিদাবাদের সংখ্যা আপনি জানেন। মুসলমান গার্জিয়ান তাকে কত ভালোবাসে এবং কত মহিলা, মুসলমান মহিলাকে তাদের স্বনির্ভর করে দিয়েছে কার্তিক মহারাজ, সবাইকে অতি ভালোবাসে। কেউ ওখানকার এসপি, ডিএম ইত্যাদিতে আমাদের মুখ্যমন্ত্রী তাকে বলছেন যে ভোটের এজেন্ট বসতে দেওয়া, এটা সর্বৈব মিথ্যা। সাধু সন্ন্যাসী এত নিম্ন ইয়েতে আমরা নামি না। তো আপনি সরাসরি বলছেন যে রাজনীতিক কোনো ব্যাপারে ভারত সেবাশ্রম সংঘ, কার্তিক মহারাজ, কার্তিক মহারাজ কেন, কার্তিক মহারাজ যেমন, কার্তিক মহারাজ, আমি, স্বামী সংযুক্তানন্দ ভিজিতে রয়েছে, আমরা ফোরফ্রন্টে, আমরা ভারত সেবাশ্রমের মেন বক্তা। আমরা কখনো রাজনীতির ইয়েতে আমরা গহ্বরে আমরা নামি না। আমাদের কর্তব্য জাতিকে সংগঠিত সংঘবদ্ধ করে দেওয়া, হিন্দুদের ভিতর একটা হিন্দুত্ব বোধ জাগিয়ে দেওয়া, এইটা আমরা জাগিয়ে দিই। স্বামী বিবেকানন্দ যেমন বলেছেন, আমেরিকাতে ধর্মসভা গিয়ে বলেছিলেন, আই হ্যাভ কাম টু প্রিচ এ রিলিজিয়ন অফ হুইচ বুদ্ধিজম ইজ এ রিবেল চাইল্ড অ্যান্ড খ্রিস্টানিটি এ ডিস্ট্যান্ট এপো। আমি এমন এক ধর্ম প্রচার করতে এসেছি, বুদ্ধ ধর্ম যার বিদ্রোহী সন্তান এবং খ্রিস্টানিটি যার সুদূর প্রতিদ্বন্দ্বী, সেই হিন্দু ধর্মের প্রচার করতে। স্বামীজি বলেছেন, বারবার বলেছেন, গড সে কহো মাই হিন্দু, আই এম প্রাউড টু কল মি সেলফ এ সনাতনী হিন্দু। আমরা আমাদের গুরু মহারাজ তো আমাদের সেই মন্ত্রে দীক্ষিত করেছেন, আমি হিন্দুকে হিন্দু নামে ডাক দিতে চাই, আমি প্রতিটা হিন্দুকে আমি হিন্দু, আমি হিন্দু, এই মন্ত্র জপ করাতে চাই। আর আমরা যদি হিন্দু হিন্দু বলে চিৎকার করি, হিন্দুকে সংগঠিত সংঘবদ্ধ করার চেষ্টা করি, অপরপক্ষে রাজনৈতিক নেতা বা নেত্রী যেমন শুনছেন, আপনি যেমন প্রশ্ন করলেন,
এরা যদি বলেছে এরা সাম্প্রদায়িক, সর্বৈব মিথ্যা। আমরা সাম্প্রদায়িক নই, আমরা আছি বলেই হিন্দুরা বেঁচে আছে। ভারত সেবাশ্রম সংঘ আছে বলে প্রত্যন্ত এলাকাতে, মুর্শিদাবাদ এলাকাতে আমাদের কার্তিক মহারাজ মুসলমানদেরকে যথেষ্ট ভালোবাসে এবং তার দাপট, তার মতো একটা সিংহ পুরুষ সেখানে আছে বলে হিন্দুরা। আচ্ছা, ভারত সেবাশ্রম সংঘ যখন কোনো সেবামূলক কাজে যান তখন কি ধর্ম, স্থান, কাল, পাত্র দেখে সেবা করার ভাবনায় থাকে না? একদম নয়। সেবার ক্ষেত্রে ভারত সেবাশ্রম সংঘ আমরা জনতা জনার্দনের সেবা করি। সেবার ক্ষেত্রে যখন রিলিফ, বন্যা, প্লাবন, মহামারী যেখানে আমরা পৌঁছে যাই, সেখানে কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে জৈন, কে বৌদ্ধ, এটা আমরা দেখি না। আমরা মানবতার সেবা করছি, মানবতার সেবা করি। আমরা কখনো এই সমস্ত বিচার করি না। আমাদের কাছে সবাই সমান। যখন ধর্মীয় বক্তৃতা করি, আধ্যাত্মিক বক্তৃতা করি এবং শেষের দিকে আমরা সমস্ত রাজনৈতিক এইরকম বলি না, আধ্যাত্মিক একটা টপিক, যে কোনো একটা টপিক বক্তৃতা করলাম এবং লাস্টের শেষের দিকে একটু শেষ করার পূর্বেই একটু হিন্দু সংগঠন, পৃথিবীর বুকে কত মুসলমান, যে পরিস্থিতি গোটা পৃথিবী হিন্দু, তাদের আমাদের হিন্দু ভাই বোনদের তাদের সংগঠিত সংঘবদ্ধ হওয়ার জন্য আমরা আহ্বান জানাই, এইটুকু। কিন্তু কোনো সাম্প্রদায়িক এতে আপনারা কোনো সময়তেই একদম নয়, কখনো নয়। তো শেষমেশ একটা জিনিস জিজ্ঞেস করি, এই যে প্রতিক্রিয়া দেখছেন চারিদিকে, বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়া, বিভিন্ন রাজনৈতিক নেত্রীদের প্রতিক্রিয়া, এইটা দেখে কি আপনারা অভিমানী? আপনারা তো সকল রাজনৈতিক দলের সাথেই সম ডিস্টেন্স মেনটেন করে চলেন, সেটাই তো বলা হয় যে ভারত সেবাশ্রম সংঘের সাথে সকল নেত্রীদেরই ভালো সম্পর্ক আছে। সবার সঙ্গে ভালো সম্পর্ক। আমরা দেখি আমি নিজেও যখন সঙ্গে যোগদান করেছি, আমার 50 বছর হয়ে গেছে ভারত সেবাশ্রম সঙ্গে আমি যোগদান করেছি। আমি দেখেছি সিদ্ধার্থবাবুকে দেখেছি, জ্যোতিবাবুকে দেখেছি, তারপর বর্তমান দেখছি বুদ্ধদেববাবুকে দেখেছি। এরা যথেষ্ট শ্রদ্ধা করতেন ভারত সেবাশ্রম। তারা কোথাও বন্যা টন্যা হলে আমাদের রাখতেন। কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী যে কয়েক বছর পূর্বে আপনারা জানেন আমাদের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দজিকে বলেছিলেন যে নবান্ন সভাগৃহে ডেকে, এই যে কী বলে ওটা, গঙ্গাসাগর মেলার পূর্বে বিরাট মিটিং হয়, ভারত সেবাশ্রম সংঘ 3-4 হাজার ভলান্টিয়ার্স আমরা দিই। তো স্বামীজি গেছেন, বললেন স্বামীজি আপনি আসুন, মিটিং হবে, আপনার থাকা প্রয়োজন। স্বামীজি বসেছেন, মুখ্যমন্ত্রীকে নমস্কার জানিয়ে বসে বলছেন যে ভারত সেবাশ্রম সংঘ খুবই কাজ করে, কিন্তু একটু বেশি দাঙ্গাবাজি করে। এবারও দুঃখের, স্বামীজি একটা কথা বললেন না, স্বামীজি সেটা শুনে গেলেন। কিন্তু এইরকম আক্রমণ, এইজন কার্তিক মহারাজকে সব সাধু নয়, সব সজ্জন নয়, আর কিছু কিছু সাধু এইরকম রাজনীতি করছে, এবারও দুঃখের ঘটনা, এগুলো মনে হয় না। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্যে। অভিমানী এবং কিন্তু উনি অকপটে সমস্ত কথা খুলে বললেন স্বামী দিব্যানন্দজি মহারাজ। আপনারা দেখতে থাকুন এএনএম নিউজ, আপনারা শুনলেন, দেখলেন, এবং আমরা আরও এরকম অনেক বিষয় নিয়ে কথা বলার জন্য আগামী দিনে উপস্থিত হব। নমস্কার, ধন্যবাদ। और खबरों के लिए सब्सक्राइब कीजिए एएनएम न्यूज़, बेल आइकन दबाकर रहिए सबसे आगे।